এইচএসসি 2024 তোমাদের ইংরেজি তৃতীয় পত্র পরীক্ষা কিন্তু আগামীকাল, হাতে বেশি সময় নেই। তোমরা যারা ইংরেজিতে ভয় পাও তোমাদের 5 নাম্বার অবশ্যই তুলতেই হবে। তো কমপ্লিটিং সেন্টেন্সে কীভাবে তোমরা ফুল মার্ক তুলবা সেজন্য আমাদের কিছু শর্টকাট টেকনিক নিয়ে চলে এসেছি। অবশ্যই এগুলো ফলো করে গেলে তোমরা অবশ্যই সবগুলো লিখতে পারবা। তো রুল নাম্বার 1 দেখো, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এটা কিন্তু দুটা বাক্যের বা দুটা ক্লোজের মাঝে বসে। যেমন এই যে দেখো, ইউ শুড এক্সারসাইজ, এরপরে আছে কি সো দ্যাট, এ পর্যন্ত থাকবে। এরপরে তোমার পরের অংশটুকু লিখতে হবে। তাহলে সো দ্যাটের পরে কী হয় জানো? সো দ্যাটের পরের যে সেন্টেন্সটা হবে এটাতে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপরে ক্যান কুড অথবা মে মাইট বসাতে হবে। দেখো এখানে ইউ মে বি বেনিফিট। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে ক্যান কুড ছাড়াও আরও কিছু শব্দ বসে, যেমন শ্যাল, শুড, ডাজ, ডু, এরপরে ডিড, নট। ডিড এগুলোর সাথে কি হয়? নট বসে। আচ্ছা, রুল নাম্বার 2 দেখো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল তোমরা দেখো, এই যে উই ইট সো দ্যাট উই মে লিভ। এরপরে আরও কিছু উদাহরণ আছে, এগুলো তো উই ক্লোজ দ্য ডোর ইন অর্ডার দ্যাট। এই যে ইন অর্ডার দ্যাটের পরেও কি হি কুড স্টে হেয়ার, কিন্তু এখানে কুড কেন হলো? কারণ এখানে ক্লোজড, এখানে ভার্বের পাস্ট ফর্ম ছিল। আচ্ছা, এরপরে রুল নাম্বার 2তে দেখো, রুল নাম্বার 2তে কী বলা হয়েছে? সো ডট ডট দ্যাট, মানে কি যে সো এবং দ্যাট এর মাঝখানে কি থাকবে? একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। এক্ষেত্রে কি হবে? দ্যাটের পর দ্যাট পর্যন্ত তো তোমাদের দেওয়াই থাকবে। এক্সাম্পল এটা দেখতে পারছো, এই দ্যাট পর্যন্ত তোমাদের দেওয়া থাকবে। এরপরের অংশটুকু তোমাদের লিখতে হবে। এর পরের অংশটুকুর গঠন কেমন হবে? প্রথমে একটা সাবজেক্ট আসবে, এরপরে আসবে কি ক্যান অথবা কুড, এর সাথে কি হবে? নট হবে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এরপরে বাকি অংশ যা আছে সেটাই হবে। যেমন প্রথম এক্সাম্পলটাই দেখো, দ্য লিটল গার্ল ইজ সো নার্ভাস দ্যাট শি ক্যান নট স্পিক ইজিলি। এরপরে দেখো যে ইউ আর সো চ্যাটি দ্যাট উই ডোন্ট লাইক ইউ। এখানে কিন্তু ডু, ডাজ, ডিড প্লাস নট অথবা শ্যাল, শুড এগুলো ব্যবহার হতে পারে। এগুলো তোমরা দেখলে বুঝতে পারবা যে কোথায় কি বসাতে হবে। এরপর লিস্ট মানে কি? যাতে না। লিস্ট যুক্ত কোনো সাবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই দ্বিতীয় অংশ লিস্টও কী হয়? লিস্টও কিন্তু দুটা সেন্টেন্সের মাঝখানে বসে। স্টাডি এ লট, এরপর দেখো লিস্ট আছে, এ পর্যন্ত দেওয়া থাকবে। এরপর অংশটা তোমাকে লিখতে হবে। তো এই পরের অংশের গঠন কেমন হবে? প্রথমে একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে কি হবে? শুড অথবা মাইট হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে বাকি যা আছে তাই হবে। দেখো গঠনটা দেখে নাও। লিস্ট হলে প্রথমে কি লিস্টের পরে একটা সাবজেক্ট হবে, সাবজেক্টের সাথে শুড অথবা মাইট হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অন্য অবজেক্ট থাকলে অবজেক্ট হবে। আচ্ছা দেখো, স্টাডি এ লট লিস্ট, ইউ শুড অথবা মাইট যে কোনো একটা বসাতে পারো, গেট লেস মার্কস। আরও একটা উদাহরণ দেখো, হি ইজ ওয়ার্কিং ভেরি কেয়ারফুলি লিস্ট, হি শুড অথবা মাইট ফেল। আচ্ছা, রুল নাম্বার 4 দেখো, রুল নাম্বার 4 কি আছে? যে অ্যাজ অথবা সিন্স, যেহেতু অথবা কি বিকজ মানে হচ্ছে কারণ, এই তিনটার যে কোনো একটা যদি হয় তাহলে এদের স্ট্রাকচার কেমন হবে? অ্যাজ, সিন্স এই দুইটা কিন্তু প্রথমে বসে, বাক্যের শুরুতে বসে। এরপরে কি থাকে? একটা কারণমূলক ক্লোজ থাকে, এরপরে থাকবে কমা, এরপরে কি থাকবে? একটা ফল প্রকাশক ক্লোজ থাকবে। তো দেখো, অ্যাজ ইউ ফেলড ইন দ্য টেস্ট এক্সাম, যদি তুমি টেস্ট এক্সামে ফেল করো। ইউ ডিড নট অ্যাপিয়ার অ্যাট, অ্যাজ ইউ মানে কি? যেহেতু। আচ্ছা, অ্যাজ ইউ ফেলড ইন দ্য টেস্ট এক্সাম, যেহেতু তুমি টেস্ট পরীক্ষা ফেল করেছো। ইউ ডিড নট অ্যাপিয়ার অ্যাট ফাইনাল এক্সাম, এই যে ডিড নট। দেখো এখানে স্ট্রাকচারে কি বলা হয়েছিল? ফল প্রকাশক একটা ক্লোজ থাকবে। যেহেতু তুমি এই যে এখানে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার ফলস্বরূপ কি হতে পারে, এ ধরনের একটা বাক্য তোমাদের লিখতে হবে। এরপর আরেকটা দেখো, ইউ ডিড নট অ্যাপিয়ার অ্যাট ইন দ্য ফাইনাল এক্সাম বিকজ ইউ ফেলড ইন দ্য টেস্ট এক্সাম। এই যে বিকজ মানে কি? কারণ।
প্রথমে কী দেওয়া আছে, ইউ ডিড নট অ্যাপিয়ার অ্যাট দ্য ফাইনাল এক্সাম। তুমি ফাইনাল এক্সাম দিতে পারোনি, বিকজ কারণ, কেন তুমি দিতে পারোনি। এখানে তুমি টেস্ট এক্সামে ফেল গেছো, অথবা তুমি বলতে পারো যে আই ওয়াজ ইল, তুমি অসুস্থ ছিলা, এই ধরনেরও কিছু বলতে পারো। আচ্ছা, রুল নাম্বার 5-এ দেখো, রুল নাম্বার 5 কি বলা হয়েছে। রুল নাম্বার 5, দো অলদো মানে কি, যদিও। যদিও অর্থাৎ দো অলদো কিন্তু বাক্যের শুরুতে বসে, এরপর একটা ক্লোজ হবে, এরপরে কি হবে, কমা। দো অলদো দিয়ে যেহেতু বোঝাচ্ছে, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। যেহেতু দো অলদো দিয়ে শুরু হলে দো হি ইজ পোর, এখানে দেখো একটা কমা হবে। এই কমাটা কিন্তু যদি না থাকে অবশ্যই দিতে হবে, আর অবশ্যই কমা থাকে এরপর অংশটুকু তোমাদের লিখতে হয়। দো মানে কি, যদিও। আচ্ছা, দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট। তাহলে গঠনটা কেমন হবে, পরের অংশ একটা সাবজেক্ট হবে, এরপরে একটা ভার্ব হবে, এরপরে একটা মানে এখানে একটা তার গুণাগুণ সম্পর্কে লিখতে হবে, যেটা তার, এই যে পোর ছিল, পোর শব্দটার বিপরীত, সে গরিব কিন্তু অনেস্ট। এখানে কিন্তু কথাটি আসবে, কিন্তু এখানে কিন্তু কোনো বাট ব্যবহার হবে না, শুধুমাত্র কমা ব্যবহৃত হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা কত নম্বর রুলসে ছিলাম, 5 নম্বরে। এখানে আরও কিছু উদাহরণ দেখো। দো যে আই উইল হেল্প ইউ দো আই অ্যাম ইনোসেন্ট, দো আই অ্যাম ইনোসেন্ট। এই যে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, যদিও আমি অসহায়। সে অসহায় কিন্তু সাহায্য করবে। এখানে কিন্তু বিপরীত, একটা ক্লুজের অর্থ আরেকটা ক্লুজের বিপরীত হবে। আচ্ছা, এরপরে আসো রুলস নাম্বার 6 নম্বর রুলসে কি আছে, টিল অথবা আনটিল যুক্ত সেন্টেন্স। যদি টিল অথবা আনটিল যুক্ত সেন্টেন্স হয়, সেক্ষেত্রে কি হবে, যে দ্বিতীয় ক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, যে একটা সাবজেক্ট হবে, সাবজেক্টের সাথে ভার্ব হবে। তো দেখো, ওয়েট হেয়ার টিল পর্যন্ত, টিল মানে কি, যতক্ষণ পর্যন্ত, ওয়েট হেয়ার টিল আই ডোন্ট কাম ব্যাক, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। যদি টিল ব্যবহার করো, যদি সাবজেক্ট সেন্টেন্সে যদি টিল থাকে, তাহলে ভার্বের সাথে কি হবে, নট যুক্ত হবে। আর যদি আনটিল থাকে, তাহলে ভার্বের সাথে কোনো নট যুক্ত হবে না, সরাসরি ভার্বটাই হবে। এরপরে দেখো 7 নম্বর রুলসে কি বলা হয়েছে। 7 নম্বর রুলসটাতে বলা হয়েছে যে উড ইউ মাইন্ড, তুমি কি অথবা আপনি কি, ডট ডট দিয়ে কী হবে, যে কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড হলে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে। যেমন উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা বানিয়ে দিলে আপনি কিছু মনে করবেন। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আইএনজিও হবে এবং বাক্যের শেষে কিন্তু কোশ্চেন মার্কও হবে, কারণ এখানে কিছু জিজ্ঞেস করা বোঝাচ্ছে। এরপরে রুল নাম্বার 8-এ দেখো, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এ ধরনের যদি কোনো সব অংশ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে কী হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। আর ইট ইজ হাই টাইম যদি থাকে, এরপরে আরেকটা গঠন কি, যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে, অথবা কি ফর বা ব্যক্তি, ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার করো, তাহলে অবশ্যই ফর হতে হবে। আচ্ছা, ইট ইজ হাই টাইম ইউ টুক মেডিসিন, ইউ টুক মেডিসিন, এই যে টুক, ইট ইজ হাই টাইম, এরপরে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি ভার্বের পাস্ট ফর্ম, এরপর ইট ইজ হাই টাইম টু টেক মেডিসিন, এভাবে দিলেও হবে। অথবা ইট ইজ হাই টাইম ফর ইউ টু টেক মেডিসিন, এই যে ফর ইউ ব্যক্তিবাচক অবজেক্ট। তিনটার যে কোনো একটা নিয়মে তোমরা দেখে নিতে পারো, তবে আমার মনে হয় যে তোমরা যে 1 নাম্বার যে রুলসটা আছে, এইটা দেখে নিলে এটা তোমাদের জন্য অনেক সহজ হবে। ইট ইজ হাই টাইম, এরপরে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। আচ্ছা, তাও যদি না পারো, তাহলে তোমরা ইট ইজ হাই টাইম প্লাস ভার্বের সাথে আগে একটা টু বসিয়ে দিবা, তাহলেও হবে। এই দুইটাই সহজ আছে মোটামুটি, এর মধ্যে তোমাদের যেটা ভালো লাগে সেইটাই করতে পারো। এরপরে 9 নাম্বার রুলসটাতে দেখো, 9 নাম্বার রুলসে কী বলা হয়েছে, লেট অ্যালোন, তো দূরের কথা বা যে কথা না বললেই নয়, এ ধরনের লেট অ্যালোন দিয়ে কোনো সাবজেক্ট শুরু হলে কী হবে, যে প্রথমে কী হবে, যে একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্স সম্পূর্ণ তুলে দেওয়া থাকবে,
এই সেন্টেন্সটার শেষে কী হবে, লেট অ্যালোন দিয়ে লেট অ্যালোন মাঝখানে থাকবে এবং এরপরে আরও একটা ক্লোজ থাকবে। তো দেখো, হি ডাজ নট নো দ্য নেম অফ দ্য বুক, সে বইটার নামই জানে না, লেট অ্যালোন দ্য ইন্ডেক্স অফ দ্য বুক, সে বইটার নামই জানে না আর সূচিপত্র জানা তো দূরের কথা। আচ্ছা, ইউ কুড নট অ্যাকসেপ্ট বি গ্রেড লেট অ্যালোন এ প্লাস, তুমি বি গ্রেড প্রত্যাশা করতে পারোনি আর এ প্লাস তো দূরের কথা। এক্ষেত্রে একটু লক্ষ্য রাখবা যে লেট অ্যালোন এর আগে যে বিষয় বা বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, লেট অ্যালোনের পর সেই বিষয় বা বস্তুর বৃহৎ বা ক্ষুদ্রতম, বড় বা ছোট ব্যাপারকে তুলে ধরা হয়। 10 নম্বর রুলসটা দেখো কী হয়েছে, রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইজ, দ্যাট এগুলো যদি থাকে তাহলে এখানে তোমরা 4 ভাবে সেন্টেন্স গঠন করতে পারো। এর মধ্যে তোমাদের যেটা সহজ মনে হয় সেটাই ব্যবহার করতে পারো। 1 নম্বরটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট প্লাস হু প্লাস ভার্ব ব্যবহার করতে পারো। অথবা এই যে 4 নম্বরটা দেখো, সাবজেক্ট প্লাস হট বা দ্যাট বা হুইজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ভার্ব প্লাস অন্য অংশ। একটা উদাহরণ দেখলে তোমরা বুঝে যাবা, যদিও রোলসগুলো জটিল লাগছে কিন্তু উদাহরণ দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। আই নো দ্য ল্যাড হু ইজ 10 years old, আমি বালকটিকে চিনি যার বয়স 10 বছর। দ্য ল্যাড হু ইজ 10 years old ইজ ভেরি ট্যালেন্টেড, যে বালকটির বয়স 10 বছর সে খুব মেধাবী। এরপর 11 নম্বরটা দেখো, টু টু, এত যে না। এই টু মানে কি, যে প্রথমে টু থাকবে, এরপরে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, এরপরে টু প্লাস কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এরপরে বাকি অংশ। হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। যদি তোমরা কোনো বাক্যে টু দেখো তাহলে অবশ্যই টুর পরে যে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে অবশ্যই টু দিয়ে বাক্যটি শুরু হবে। তো যেখানে টু দেখবা এটাই তোমরা টু দিয়ে বাক্য শুরু করে দেবা। রাজু রানস টু ফাস্ট টু কন্ট্রোল হিমসেলফ। এরপরে পরবর্তী রুলসে আসো। পরবর্তী রুলসে অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ ধরে বা যতক্ষণ যাবত। তাহলে এটা কি হবে, অ্যাজ লং অ্যাজের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন হবে। তো ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইট ইজ রেইনস। অথবা আই উইল রাইট দ্য ডকুমেন্টস অ্যাজ লং অ্যাজ আই উইল বি অ্যাবল। ইফকে বলা হচ্ছে কন্ডিশনাল। ইফ দ্বারা গঠনকৃত সেন্টেন্সকে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইফের পরে কী হবে, প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট জিরো কন্ডিশন। এক্ষেত্রে কি বৈজ্ঞানিক সত্যতা বোঝাতে জিরো কন্ডিশন ব্যবহার করা হয়। তো দেখো, ইফ ইউ হিট আয়রন ইট টার্নস ইনটু রেড। যদি তুমি লোহাতে তাপ দাও তাহলে এটি লাল রঙে পরিণত হবে। ইফ ইউ ওয়ান্ট হেল্প আই উইল হেল্প ইউ। যদি তুমি সাহায্য চাও তবে আমি তোমায় সাহায্য করব। পরবর্তীতে আসো, দেখো 14 নম্বর রুলসে কী ছিল। 14 নম্বর রুলসে আছে হ্যাড বেটার উড বেটার। হ্যাড বেটার অথবা উড বেটার হলে এর পরবর্তীতে যে ভার্ব হবে, ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে, এরপরে বাকি অংশ হবে। যেমন ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার বরং বাসাতে থেকে যাওয়াই ভালো। দে হ্যাড বেটার বা উড বেটার কন্ট্যাক্ট উইথ মি, তাদের বরং আমাদের সাথে যোগাযোগ করাই ভালো। এরপরে 15 নম্বর রুলসটা দেখো, যে উড রেদার দেন, বরং না। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপরে থাকবে হচ্ছে উড রেদার, এরপরে হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এরপরে দেন। তো তোমরা এই যে দেনটাকে দেখো, যদি এই দুটা বিষয় লক্ষ্য করো, এই দুটা কিন্তু একসাথে গ্যাপে নাও থাকতে পারে। এরকম থাকতে পারে যে আই উড রেদার ওয়াচ এ ড্রামা, এরপরে এই যে বাকি অংশটুকু তোমাকে লিখতে বলতেছে, অথবা দেন থেকে এইটুকু আছে বাকি সামনেরটুকু তোমাকে লিখতে বলতেছে। যদি উড রেদার থাকে তাহলে অবশ্যই বাক্যের ভিতরে দেন দিতে হবে, আর যদি দেন থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পরে উড রেদার এটা মাস্ট বি হবেই, এইটা তোমরা শিওর থাকতে পারো। আর এই উড রেদার দিয়ে
উড রেদার দেন দিয়ে অবশ্যই একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, এটা প্রায় 90% শিওর যে এটা আসবে এবার। আচ্ছা, আই উড রেদার ওয়াচ এ ড্রামা দেন ওয়াচ এ মুভি। আমি বরং একটি নাটক দেখব, তুমি তবু একটি সিনেমা দেখব না। এরপরে 16 নম্বর রুলসটা দেখো। 16 নম্বর কি বলা হয়েছে, সিন্স। সিন্স মানে হচ্ছে কি যে যখন। সিন্স কিন্তু সব অধিকাংশ সময় বাক্যের শুরুতেই বসে, কিছু কিছু সময় মাঝখানেও বসে। যেমন দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হলে সিন্সের পরে কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। আর পাস্ট ইনডিফিনিট হলে সিন্সের পরে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো দেখো কি বলা হয়েছে, ইট ইজ 20 ইয়ার্স সিন্স আই মেট ইউ লাস্ট। ইট ইজ 20 ইয়ার্স, এবার কথা সিন্স একটি কি কনজাংশন। এখানে আই মেট ইউ, ইট ইজ 20 ইয়ার্স, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার কারণে সিন্সের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। ইট ইজ 20 ইয়ার্স সিন্স আই হ্যাড মেট ইউ লেটার। ইট ওয়াজ, এই যে ইট ওয়াজ 20 ইয়ার্স, ইট ওয়াজ 20, এই যে এটা কিন্তু আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, যার কারণে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হয়েছে। রুলস নাম্বার 17টাতে দেখো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এমনভাবে জানো। এ ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে তোমরা কেমনে লিখবা, হি বিহেভস মি অ্যাজ দো হি নিউ দ্য ইনসিডেন্ট বিফোর। হি নিউ, এ দোর পরে অ্যাজ দোর পরে কী হবে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পরে কী হয়, পাস্ট পারফেক্ট হবে। এরপরে 18 নম্বরটা দেখো, নো সোনার হ্যাড ডটার দেন অথবা হার্ডলি হ্যাড, এরপরে ডটার হোয়েন। এ ধরনের কিছু থাকলে তোমরা কিভাবে আনসার করবা, নো সোনার হ্যাড হি গান টু এয়ারপোর্ট দেন দ্য এয়ারপ্লেন টুক অফ। এরপরে এই যে 19 নম্বর রুলটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, উড, দ্যাট, এই ধরনের ওয়ার্ড দ্বারা যদি এই ধরনের এই ধরনের শব্দ দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে সবসময় কী হবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, অথবা ওয়ার অথবা কুড বি, এই ধরনের ওয়ার্ড ব্যবহৃত হবে। যেমন দেখো, আই উইশ আই স্টুড ফার্স্ট ইন দ্য ফাইনাল এক্সাম, উড দ্যাট হি গট দ্য ফার্স্ট প্রাইজ। নট অনলি বাট অলসো, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। নট অনলি বাট অলসো, শুধু নয় বটে, এই ধরনের হলে বাট অলসোর পরে কিন্তু একটা অবজেক্ট অবশ্যই হবে। যেমন এই যে এখানে উদাহরণে দেখো, আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। দুটার মধ্যে যখন সংযুক্ত করে, দুইটাকে হচ্ছে বাট অলসো দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে কি দুইটাকে সংযুক্ত করে, দুইটা শব্দকে বা দুইটা বস্তুকে সংযুক্ত করে। তাহলে কি উদাহরণটা আবার দেখো, আই লাইক নট অনলি টি বাট অলসো কফি, নট অনলি শি বাট অলসো হার প্যারেন্টস হ্যাভ ডান দ্য ডেড। এখানে ডেড মানে কি, ডেড মানে হচ্ছে চুক্তিপত্র। 21 নম্বর রুলসটা দেখো। 21 নম্বরে কি বলা হয়েছে যে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, সত্ত্বেও। ইনস্পাইট অথবা ডিসপাইট যদি থাকে এরপরে কি হবে, নাউন অথবা নাউন ফ্রেজ হবে, এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, এরপর হচ্ছে একটা কমা হবে, এরপরে বিপরীত অর্থ প্রকাশ করে এমন একটা ক্লোজ দিতে হবে। তো উদাহরণ দেখো, ইনস্পাইট অফ হিজ কামিং অন টাইম অল ইনসাল্টেড হিম। আচ্ছা, ডিসপাইট মাই ইলনেস, এই যে ডিসপাইটের পরে কি হয়, নাউন ফ্রেজ অথবা নাউন হয়। আর ইনস্পাইট অফের পরে কি হবে, একটা পজিটিভ কেস হবে। পজিটিভের পরে হচ্ছে কি হবে, পজিটিভের পরে হবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। তো কমপ্লিটিং সেন্টেন্স, আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিওতে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আশা করি তোমরা কেউ ফেল যাবে না।